আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার ভয়েস এবং সবকিছু ক্লিয়ার। যারা আজকে লাইভে যুক্ত আছেন প্রিয় ভাই এবং বোনেরা, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে যারা যুক্ত আছেন আজকে লাইভটি শেয়ার করেন। আজকে গুরুত্বপূর্ণ একটা লাইভ, যে লাইভে আপনারা খাদ্য অধিদপ্তর, এসএসসি, এইচএসসি এবং অনার্স ডিগ্রি প্রত্যেকেই চাকরি প্রত্যাশী ভাই বোনরা এখানে কি করতে পারবেন, এখানে অ্যাপ্লাই করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। আর এই খাদ্য অধিদপ্তরের প্রস্তুতিটা এতটাই সহজ, যদি গুছিয়ে নেন এখানে চান্স পাওয়াটা অনেকটা ইজি। যারা আজকে লাইভে যুক্ত আছেন নিজ নিজ দায়িত্বে প্রত্যেকে লাইভটা শেয়ার করেন, প্রিয় ভাই এবং বোন যারা আছে তাদেরকে জানিয়ে দেন, সিনিয়র জুনিয়র যারা আছেন যেহেতু প্রত্যেকেই আজকে লাইভে যুক্ত হতে পারবেন। এটা আজকে আমরা গতকাল একটা লাইভ নিয়েছিলাম, যে লাইভে আপনাকে দেখিয়েছিলাম কি কি করতে হবে, এবং আজকে লাইভে আমরা সাজেশন দিব কোন কোন সাবজেক্টের প্রস্তুতি নেবেন এবং যে যে বিষয়গুলো আপনার জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। যারা আজকে লাইভে যুক্ত আছেন, বিশেষ করে অনেকগুলো পেজে আজকে লাইভটা হচ্ছে, তবে বিশেষটা হচ্ছে আলাদা ইংলিশ পেজ যেটা, ওইটাতে আপনারা কমেন্ট করবেন। এতে হচ্ছে কি আমি আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো দেখতে পারবো, আমি সেখানে দেখতে পারবো, এটা হচ্ছে একটা বিষয়। আর যারা যুক্ত আছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে ফেলবেন। আর এটা খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি অনেকটা প্রাইমারি প্রস্তুতির মতো, অনেকটা আবার নিবন্ধনও হয়ে যায়, হ্যাঁ, তবে বিশেষভাবে প্রাইমারির সাথে খুব রিলেটেড একটা প্রস্তুতি। তো যারা যুক্ত আছেন, আমি আমার প্রিয় ভাই এবং বোনদের দেখতে পাচ্ছি, প্রত্যেকে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা নিয়ে একটু শুরু করব। তো যারা যুক্ত আছেন একটু নিজ নিজ দায়িত্বে একটু নিজের টাইম লাইনে নিজের প্রত্যেকে একটু শেয়ার করেন, এবং প্রত্যেক ভাই বোন আজকে লাইভটা দেখার জন্য উপকৃত হোক। প্রত্যেকে আপনি নিজে উপকৃত হন, অন্যকে উপকৃত করুন। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখেন আপনি আগে আপনাদের পূর্বে যেটা সার্কুলার ছিল, আবার বলছি পূর্বের সার্কুলার হচ্ছে 1300 প্লাস সামথিং পদ সংখ্যা ছিল, কিন্তু এখন সেটা পুনঃ সার্কুলার, অর্থাৎ আবার একটা সার্কুলার দিয়েছে খাদ্য অধিদপ্তরের। এই সার্কুলারে আমরা যেটা দেখলাম, এই সার্কুলারে আপনাদের 1791টি পদ, হ্যাঁ 1791টি পদ, মানে মজার বিষয় হচ্ছে এখানে হিউজ পরিমাণ একটা পদ পাবেন। তো আমরা যদি একটু খেয়াল করি, দেখেন প্রত্যেকে একটু দেখার চেষ্টা করেন যে এটা কবে হতে পারে। তো আমরা যদি একটু খেয়াল করি, প্রত্যেকে দেখেন, প্রত্যেকে খেয়াল করেন, এটা হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা প্রায় 1791 আমরা এখানে দেখতেই পাচ্ছি। এবং এখানে হচ্ছে মানে এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ একটা জব হচ্ছে উপখাদ্য পরিদর্শক, হ্যাঁ, তারপরে শার্টলিপি কাম কম্পিউটার অডিটর, হিসাব রক্ষক, হ্যাঁ, সহকারী উপখাদ্য, অফিস সহকারী কাম কম্পিউটার, ডাটা এন্ট্রি অপারেটর, শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, উচ্চমান সহকারী। অর্থাৎ এখানে আমরা যদি একটু ভালো করে দেখি, এই জায়গাগুলোতে আপনাদের এই পদ সংখ্যাগুলো আছে, যেখানে 1791টি পদ। তবে এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উপখাদ্য পরিদর্শক, যেখানে আপনারা দেখতে পারবেন। এখন এই উপখাদ্যের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, প্রশ্নের প্যাটার্ন কেমন হবে প্রত্যেকে জানতে চেয়েছেন। প্রশ্নের প্যাটার্নটা মনে রাখবেন, বাংলার ক্ষেত্রে 30 হতে পারে, আবার 25 হতে পারে। এরপর আবার যদি করি ইংরেজির ক্ষেত্রে 30, তারপর গণিতের ক্ষেত্রে 20, তারপর হচ্ছে 20। তার মানে যদি বাংলায় 30, ইংরেজিতে 30 থাকে, তাহলে গণিত এবং সাধারণ জ্ঞানে 20 থাকবে। টোটাল 100 মার্কের পরীক্ষা, টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা, টোটাল 100 মার্কের। অথবা এরকম না থেকে নিবন্ধনের মতো 25, 25, 25, 25, চারটা সাবজেক্ট, 4 25-এ 100। তার মানে আপনার প্রশ্ন যেভাবেই হোক, যেরকম ভাবেই হোক, আপনি মনে রাখবেন যে প্রশ্নের প্যাটার্নটা হয় 30, 30, 20, 20 অথবা 4 25-এ 100। এটা হচ্ছে 100 মার্কের প্রস্তুতি আপনারা এখানে নেবেন। এই প্রশ্ন প্যাটার্নটা সাধারণত এরকমই হবে। এখন এই প্রশ্ন প্যাটার্ন আমরা যদি একটু খেয়াল করি, প্রত্যেকে দেখেন, প্রত্যেকেই ভালো করে খেয়াল করেন, এই খাদ্য, আবার বলছি খাদ্য অধিদপ্তরের প্রস্তুতিটা সব থেকে ইজি, এবং আপনি যদি একটু গুছিয়ে নিতে পারেন, একটু প্রস্তুতিটা নিতে পারেন, আপনি যে ক্লাসেই থাকেন না কেন সেই ক্লাস থেকে আপনি এখানকে চাকরিটা পেতে পারবেন। তো এটার প্রস্তুতিটা এতটাই সহজ যে এটা প্রশ্ন কমন পড়ে, অর্থাৎ রিপিট প্রশ্ন হয়। বিসিএস বলেন, হ্যাঁ, বা আপনার খাদ্য অধিদপ্তর বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় সেখান থেকে হোক, এখান থেকে প্রশ্ন কমন পড়ে। তার মানে বুঝতে পারতেছেন, প্রশ্নের প্যাটার্নটা ভালো করে মনে রাখবেন যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, এই 4টা সাবজেক্টের মূলত পরীক্ষা হয়ে থাকে। এখন আসে ইংরেজি। এখন অনেকেই যেটা বলে, ভাইয়া আমি তো ইংরেজি আসলে কি পড়বো, কি পড়া উচিত, এটা অনেকেই জিজ্ঞেস করেন। তো সেই ক্ষেত্রে মনে রাখবেন, আবার বলছি, সেই ক্ষেত্রে মনে রাখবেন যে ইংরেজির ক্ষেত্রে এই অংশের জন্য অনেকেই ভয় পান। এখানে আপনার ভয়ের কিছু নাই, আপনি চাইলে খুব সহজে নাম্বার তুলতে পারবেন।
এবং কোন কোন টপিক গুলো পড়া উচিত আমি আপনাকে দেখাই। রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স এখান থেকে এক দুইটা থাকবে, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকে এক দুইটা থাকবে। অর্থাৎ এই জায়গা থেকে এই 1 এবং 2 থেকে 3 থেকে 4টি প্রশ্ন মাস্ট পাবেন। 3 থেকে 4টি প্রশ্ন বিগত বছরে যদি আমরা প্রশ্ন অ্যানালাইসিস করি, এই রাইট ফর্ম ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 3 থেকে 4টা প্রশ্ন মাস্ট পাবেন। এরপরে দেখেন পজিশন থেকে 1 বা 2টা, তারপরে ফ্রেজেস এন্ড ইডিয়মস থেকে 1 বা 2টা, তারপরে সেন্টেন্স কারেকশন থেকে 1 বা 2টা, তারপর সিনোনিম অ্যান্টোনিম এখানে 1 2টা পারবেন, 1 2টা মাস্ট কমন পাবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি এগুলো কোথায় থেকে পড়বো, কোন জায়গা থেকে পড়বো? আমি আপনাকে সহজ বলি, আপনার যে বিগত সালের যে প্রশ্ন আছে বিভিন্ন পরীক্ষায় আসছে, জাস্ট ওইগুলো পড়লেই হবে এবং এগুলো যদি পড়েন ওইগুলোই হুবহুব কমন আসবে। মানে সিনোনিম অ্যান্টোনিম বিগত বছরের প্রশ্নগুলো জাস্ট আপনি মেমোরাইজ করে গেলেই মোটামুটি বা দেখে গেলেই মোটামুটি অ্যানসার করতে পারবেন। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ এগুলো কোনটা, এর থেকে 1 2টা থাকবেন, এটা একদমই সহজ টপিক। তারপর ইংরেজি সাহিত্য থেকে 1 2টা। এখন ইংরেজি সাহিত্য কি আপনি লিটারেচার পড়তে যাবেন? ইংরেজি সাহিত্য কি লিটারেচার পড়তে যাবেন? কখনোই না। ইংরেজি সাহিত্য হচ্ছে 35 থেকে 46তম বিসিএস, 35 থেকে 46তম বিসিএস প্রিলিতে আসা প্রশ্নগুলো পড়লেই হবে। তার মানে ভালো করে মনে রাখবেন, ইংরেজির ক্ষেত্রে মাত্র 8টা টপিক পড়লে আপনার এখান থেকেই প্রশ্ন থাকবে, এখান থেকেই কমন পাবেন। তার মানে আপনি ভালো করে বোঝেন যে ইংরেজির জন্য আপনি কি আহামরি মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন যে আপনি অল্প পড়েন কিন্তু বাছাই করে যেগুলো বারবার আসে গুছিয়ে পড়বেন। আপনার প্রস্তুতি যদি গোছানো হয় আপনি ভালো করতে পারবেন। যারাই আছেন, যারাই দিতে চান তারা এটা ভালো করে দেখবেন। তো খাদ্য অধিদপ্তরে আপনারা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবেন। রাইট ফর্ম ভার্ব এখান থেকেই মোটামুটি আপনাদের একটা ভালো পরিমাণ কমন পেয়ে যাবেন। তো এই সাজেশন, এই টপিকগুলো একটু ভালো করে দেখবেন। এরপর আসি বাংলা। ইংরেজির জন্য এগুলো পড়বেন। বাংলার কথা বলি, বাংলা ব্যাকরণ এবং সাহিত্য দুটো দিক থেকে প্রশ্ন হয়। যে আমরা যেমন ইংলিশে যেমন দেখলাম হচ্ছে শুধুমাত্র গ্রামার থেকে হয়, কিন্তু বাংলা ব্যাকরণ সাহিত্যে দুটো মিলেই প্রশ্ন আসে। এখন আমি আপনাকে বলি যে ব্যাকরণ কোন কোন টপিকগুলো পড়বেন। ব্যাকরণ কোন কোন টপিকগুলো পড়বেন? গ্রামার যেটা, সেটা হচ্ছে শুদ্ধ শব্দ। এই শুদ্ধ শব্দগুলো, অর্থাৎ আমরা শুদ্ধ যে শব্দ, বাক্য শুদ্ধিকরণ এখানে পড়ার দরকার নেই। শুদ্ধ শব্দগুলো পড়বেন, এখান থেকে 2-3 পেতে পারেন। এরপরে সমার্থক বা প্রতিশব্দ এখান থেকে 2-3 পেতে পারেন। এরপরে বিপরীত শব্দ এখান থেকে 1-2 পেতে পারেন। তাহলে প্রথম 3টা হচ্ছে আমরা মেমোরাইজিং অংশ বলতে পারি। মেমোরাইজিং অংশ থেকে আপনি যদি পড়েন এখান থেকে প্রায় 6 থেকে 8টা প্রশ্ন কমন পাবেন। এরপর সমাস থেকে 1 থেকে 2টা, সন্ধি থেকে 1 থেকে 2টা, তারপরে 5 এবং 6 এই দুটো হচ্ছে গ্রামার, এবং এই গ্রামার গুলো আমরা সমাজ থেকে 1 বা 2 করে পাবো। সন্ধি কোথায় থেকে পড়বেন? বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো পড়লেই এখান থেকে কমন। আবার বলছি, এটা ডিরেক্ট প্রশ্ন রিপিট করে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখেছি। তো আপনি যে কাজটা করবেন, বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন। এরপরে দেখেন এক কথায় প্রকাশ 1 বা 2টা থাকে, এখানে শুধু বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো পড়বেন। তারপরে হচ্ছে কারক বিভক্তি, এটা আবার গ্রামার, এখানে 2 বা 3 থাকে। তারপরে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় 4টি, বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় 4টি, এটা খুব ভালো করে পড়বেন। এখানে অল্প থাকলেও 1 মার্ক নিশ্চিত থাকবে এবং এখান থেকে প্রশ্ন হয়, এবং যদি গুছাই পড়তে পারেন এখান থেকে একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। এরপরে দেখেন 11 নম্বর আমরা যদি বলি বাগধারা 1-2 থাকে, এবং বিগত সালে বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো পড়লেই হবে। বাগধারা মেমোরাইজিং পোর্টের বিগত বছরের প্রশ্ন পড়লেই মোটামুটি এখান থেকে প্রস্তুতি হয়ে যাবে। এরপরে দেখেন 12 নম্বর হচ্ছে বাংলা ধ্বনি ও বর্ণ, 2 বা 3টা পড়বেন। আর বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের শব্দ, উপসর্গ, অর্থাৎ 13-14 খুব একটা গুরুত্বপূর্ণ না, পড়ে যাবেন বা পড়ে যাবেন। তাহলে আমরা দেখতে পেলাম যে বাংলা ব্যাকরণ থেকে মাত্র 12টা টপিক পড়লেই এখান থেকে আপনার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে, এবং কোথায় থেকে কোথায় প্রশ্ন হয়, কোন কোন জায়গাগুলো থেকে পড়া উচিত, বাংলা ব্যাকরণ থেকে একটা কমপ্লিট একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে। এবং আপনি আবার বলছি, এখান থেকে এই খাদ্য অধিদপ্তর প্রশ্ন ডিরেক্ট কমন পড়ে এবং চান্স পাওয়াটা ইজি। সাহিত্যের জন্য কি কি পড়বেন? রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, বঙ্কিমচন্দ্র, মধ্যযুগ, বাংলা সাহিত্যের প্রথম, বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের জনক, বাংলা সাহিত্যের প্রথম, বাংলাদেশের বিভিন্ন বিষয়ের জনক, কবি সাহিত্যিকের ছদ্মনাম, বাংলা সাহিত্যের বিখ্যাত সংবাদপত্র,
বাংলা লিপির উৎপত্তি, হ্যাঁ এগুলো একটু জাস্ট পড়বেন। আপনারা যদি একটু খেয়াল করেন, রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, বঙ্কিমচন্দ্র, এই চারটা লেখক। আর এখানে মধ্যযুগের বিস্তারিত, মধ্যযুগটা পড়বেন, এটা এখান থেকে প্রশ্ন হয়। বাংলা সাহিত্যের প্রথম, তারপর বিভিন্ন জনক, ছন্দ, বিখ্যাত সংবাদপত্র, লিপির উৎপত্তি, মাত্র এই 10টা সাহিত্য থেকেই বাংলা সাহিত্য কমন পড়বে। তাহলে আমরা এখানে যদি দেখতে পারি গ্রামার এগুলো পড়বেন, আর হচ্ছে আপনাদের সাহিত্যগুলো জাস্ট এগুলো পড়বেন। এই জিনিসগুলো মোটামুটি পড়া হয়ে গেলে ইনশাআল্লাহ আপনার এখানে একটা প্রস্তুতি হয়ে যাবে। এরপরে দেখেন আমরা গণিতের ক্ষেত্রে আসি। গণিতে কি কি পড়বেন? গণিতে হচ্ছে বীজগণিতের মান নির্ণয়, এখান থেকে 1 বা 2টা পাবেন। বীজগণিতের মান নির্ণয়। আচ্ছা, আমরা যারা আজকে লাইভে যুক্ত আছেন, একটু ভাই এবং বোনরা একটু বলেন তো, এই যে আপনারা ক্লাসগুলো দেখতেছেন, এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারতেছেন, বুঝতে পারতেছেন? একটু জানাবেন। যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে আজকে লাইভে যুক্ত আছেন। আচ্ছা, শেখ ইসলাম, ওকে, থ্যাংক ইউ। তারপরে যদি আমরা একটু আসি যে গণিতের ক্ষেত্রে কি করবেন, বীজগণিতের মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এরপরে দেখেন লাভ ক্ষতির শতকরা, এখান থেকে 2টা প্রশ্ন আসবে, 1-2টা। সুদ কষা, শতকরা। তারপরে কাজ ও সময় থেকে একটি, বয়স থেকে একটি, অনুপাত থেকে 1 বা 2টি, লসাগু গসাগু থেকে 1 বা 2টি, বৃত্ত 1টি, ত্রিভুজ, ত্রিভুজের সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এখান থেকে 1 বা 2টি, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, তারপর সংখ্যা, গড়, হ্যাঁ, তারপর বৃহত্তম, ক্ষুদ্রতম ভগ্নাংশ, দশমিক ও দশমিকের বর্গমূল নির্ণয়। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে মাত্র এই 13টি জায়গা থেকে এবং কোথায় থেকে কয়টা প্রশ্ন, অর্থাৎ আপনি যদি এটা একদম ডিটেইলসে পড়তে না পারেন, আপনি বিগত বছরের প্রশ্নগুলো পড়লেও আমি কিন্তু আপনাকে শেষের দিকে দেখাই দেব যে কোন জায়গাগুলো থেকে আপনি প্রশ্নগুলো আরো পড়বেন। একটা সামারি আমি আপনাকে টেনে দিব। তো গণিতের জন্য এই লিসনগুলো পড়বেন। আর সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান আইসিটি, সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান আইসিটি, 4টা জায়গা থেকে প্রশ্ন হয়। সাধারণ জ্ঞানের 4টা জায়গা থেকে প্রশ্ন হয়। আমরা যদি বলি বাংলাদেশের ভৌগোলিক বিষয়ে বলি, এবং বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কিত প্রশ্ন। বাংলাদেশের যে ভৌগোলিক বিষয়গুলো আছে এবং বাংলাদেশ জাতিসংঘ সম্পর্কিত প্রশ্নগুলো পড়বেন। এরপরে গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য পদ লাভ, হ্যাঁ, একটু পড়বেন। তারপরে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, উপমহাদেশে ব্রিটিশ শাসনামল, ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের বিশ্ব সাহিত্য, জুলাই বিপ্লব, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার বিভিন্ন পুরস্কার সম্মান এবং তার রচিত বই ও এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, থিওরি, বাংলাদেশের দর্শনীয় ঐতিহাসিক স্থান ও স্থাপনা, অবস্থান ও প্রতিষ্ঠা, বাংলা নববর্ষ, আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, বিভিন্ন দেশের মুদ্রার নাম, শুধু বিগত সালের পরীক্ষা যেসব মুদ্রার নাম এসেছে তা পড়ুন। তারপরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস, যে দিবসগুলো ভিন্ন পরীক্ষা এসেছে তাতে বেশি জোর দিন। বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস, ক্রিকেট খেলা, বিশ্বকাপ ফুটবল 22-26, হ্যাঁ, অর্থাৎ এই টাইপের গুলো সাধারণ জ্ঞান মোটামুটি পড়লেই হয়ে যায়। আপনারা এই যেখানে 13টা দিয়েছি, বিশেষ করে প্রথম 10 থেকে 11টা ভালো করে পড়বেন, বাকি 2টাও আসবে। এরপর আমরা যদি আসি বিজ্ঞান কি পড়বেন, বিজ্ঞান, যে বিজ্ঞান নির্ণায়ক যন্ত্র, বিভিন্ন কালচার, হ্যাঁ, কিছু প্রশ্ন আসে, এপিকালচার, পিসিকালচার, রোগ ব্যাধি থেকে 1-2টা প্রশ্ন আসে, জলবায়ু, বায়ুমণ্ডল থেকে। আর আইসিটি থেকে প্রশ্ন আসবে, আইসিটি থেকে প্রশ্ন আসতে পারে, তাই এমনিতেই পারবেন, জাস্ট একটা ধারণা নিয়ে যাবেন, বেসিক ধারণাগুলো নিয়ে গেলেই হবে। এখন যা পড়লেন, এই পড়ার পরে আপনি দেখতে পেলেন, এই জিনিসগুলো পড়ার পরে আপনি এটা জিনিস খেয়াল করবেন যে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস পড়ার পরে এখন আপনাকে কি করতে হবে, বা আপনি যদি কাজ করেন, প্রথমে যেটা করবেন, খাদ্য অধিদপ্তরের প্রশ্ন ব্যাংক বিগত বছরের প্রশ্ন পড়বেন, 1 বছরের প্রশ্ন পড়বেন, মিনিমাম 5 থেকে 10 বছরের প্রশ্ন, মিনিমাম 5 কমপ্লিট করেন, তারপর ধীরে ধীরে বাকিগুলো কমপ্লিট করবেন। এরপরে কি করবেন, বিভিন্ন চাকরি পরীক্ষা আসে 23 সালের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত, আমরা ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ এখন পর্যন্ত যত এক্সাম হয়েছে 23 সাল থেকে, এই জিনিসগুলো একটু পড়বেন। চাকরি আসা পরীক্ষা এবং বিসিএস পরীক্ষার বিশেষ করে 42, 43, 45 পড়বেন, এগুলো বিশেষ করে। তবে এখানে 35 থেকে 46 পর্যন্ত পড়বেন, অর্থাৎ বেশি না, 10 বছর পড়বেন। 35 থেকে 46 পড়বেন, তবে না পারলে অন্তত 41 থেকে 46 পর্যন্ত এগুলো মাস্ট পড়বেন, ঠিক
ঠিক আছে? তো মনে রাখবেন কম পড়বেন কিন্তু ইম্পর্টেন্ট গুলো পড়েন, কম পড়বেন কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়বেন, গুছিয়ে পড়বেন, ইনশাআল্লাহ একটা ভালো প্রস্তুতি হবে। আরেকটা মনে রাখবেন, একটি ভালো মেন্টর বা গাইডলাইন একটি ভালো সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন। অর্থাৎ আপনার প্রস্তুতিটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে একটা ভালো মেন্টর অথবা একটা ভালো গাইডলাইন অথবা আপনার একটা ভালো সিদ্ধান্ত আপনার কিন্তু একটা পরিপূর্ণ একটা কমপ্লিট প্রস্তুতি দিবে। এছাড়াও আপনি যারা যুক্ত আছেন এই ক্লাসগুলো মোটামুটি করতে থাকবেন। এই টপিকগুলো আবার বলছি, এই টপিকগুলো জাস্ট পড়লেই ইনশাআল্লাহ একটা আপনার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। আমি আশাবাদী এগুলো একটু ভালো করে দেখবেন, ভালো করে পড়বেন, আশা করি একটা ভালো একটা চাকরি পরীক্ষা এক্সাম দিতে পারেন। এখন এগুলো দেখার পরে আপনার মনে হতে পারে যে আমি তো এগুলো দেখলাম, তাহলে এখন আমার করণীয়টা কি? আপনার এখন করণীয় যেটা, আপনি যদি পারেন এই জিনিসগুলো নিজে গুছিয়ে পড়বেন এবং আপনার যদি মনে হয় যে না এগুলো আসলে আমি এটা একটা গুছিয়ে নিতে চাই, এটা একটা সাজেশন, এটা মানে একটা মানে আপনার এই বই সেই বইয়ের থেকে একটা কমপ্লিট একটা প্রস্তুতি নিতে, গুছিয়ে নিতে, পিএফ পেতে, এই জিনিসগুলো ফুড এবং প্রাইমারি লাইফ গাইডলাইন, অর্থাৎ যারা প্রাইমারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন, আমাদের প্রাইমারি বেসিস স্টুডেন্ট আছেন, তাদের এখানে যুক্ত হতে হবে না। এটার জন্য আমরা লাইভ স্পেশাল কোর্স, এটা মাত্র 20 জন স্টুডেন্ট নিব, 20 স্টুডেন্ট জন্য 1660 টাকা। আর এটা হচ্ছে এভারেজ, অর্থাৎ গতানুগতিক যেটা আমাদের লাইভ কোর্স গুলো থাকে অথবা রেকর্ড কোর্স গুলো থাকে, এগুলোতে আপনি 660 টাকায় যুক্ত হতে পারবেন। আমাদের ঠিক এটার উপরে কম্বাইন্ড এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচে যদি আপনি যুক্ত হতে চান, আমাদের 20 জন, 50 জন এবং 200 জনের 3টা এক্সাম ব্যাচ আছে। আপনি যেটাতে যুক্ত হতে চান এটার ফি হচ্ছে 250 টাকা থেকে 450 টাকা। হ্যাঁ, বা আরো আপনি আমার সাথে আরো বিস্তারিত কথা বলে কম বেশি করে দিতে পারেন। তো এটা এক্সাম্পল দেওয়া আছে। বড়জোর একটা জিনিস মনে রাখবেন যে সবাইকে আপনাদের ধন্যবাদ আর সকল পরিশ্রমের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। এই হচ্ছে আমাদের বিষয়গুলো, এই হচ্ছে বিষয় আমাদের এই জিনিসগুলো। আমাদের বিভিন্ন ধরনের এক্সাম কোর্স আছে, আমরা যদি একটু দেখি, প্রাইমারি নিবন্ধন খাদ্য অধিদপ্তর কম্বাইন্ড একটা লাইভ কোর্স এবং একটা কি আছে, একটা এক্সাম ব্যাচ আছে, কম্বাইন্ড এক্সাম ব্যাচ, অর্থাৎ বিসিএস ছাড়া আরেকটা আছে বিসিএস এক্সাম ব্যাচ ও সাজেশন, অর্থাৎ প্রত্যেকটারই সাজেশন হবে। ভর্তি পরীক্ষার্থী অনার্স ও ডিগ্রি সাজেশন, প্রথম থেকে চতুর্থ বর্ষ ডিগ্রি সাজেশন, প্রথম থেকে তৃতীয় বর্ষ মাস্টার সাজেশন, ভর্তি পরীক্ষার্থী, অর্থাৎ এটা গেলে আমাদের কম্বাইন্ড ব্যাচ। বাকিগুলো আমাদের ইংলিশ জব ইংলিশ কোর্স আছে, যারা যুক্ত হতে চান দিতে পারেন। এছাড়াও অনার্স ডিগ্রি ইংলিশ কোর্স আছে, তারপরে স্কুল ইংলিশ অর্থাৎ 6 থেকে 8, তারপরে এসএসসি এইচএসসি, অথবা আপনাদের যদি একটু মনে করেন যে আমাদের এই কোর্সগুলোর পাশাপাশি আমাদের যে বিষয়গুলো আছে আপনারা আমাদের সাথে গুরুত্ব সহকারে যুক্ত হতে পারেন, অন্যান্য যে ব্যাচগুলো আছে বা অন্যান্য যে কোর্সগুলো আছে সেগুলোতে আপনি যুক্ত হতে পারেন। তো এই হচ্ছে আমাদের কোর্স। আপনারা যারা আছেন, যারা একটু ভালো সিদ্ধান্ত নিতে পারেন বা একটা ভালো প্রস্তুতি নিতে চান, আমাদের সাথে যুক্ত হতে পারেন। ইনশাআল্লাহ আপনার একটা ভালো প্রস্তুতি হবে। আবারও বলছি, এই প্রস্তুতিটাকে নিতে আপনার একটু জাস্ট গুছিয়ে নিতে হবে। সেটার ক্ষেত্রে মনে রাখবেন, এই যে একটা জিনিস আপনাকে দেখাই, যারা এখানে দুইটা জিনিস মাথায় রাখবেন। এক হচ্ছে বিশেষ করে যারা পূর্বে আবেদন করছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নাই, এটা একটা বিষয় মনে রাখবেন, 1 নম্বরটা। এরপরে আমরা যদি একটু খেয়াল করি যে কোন প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না, এটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে প্রয়োজন করতে লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বে একটা বাছাই পরীক্ষা, বাছাই বলতেই প্রিলিকে বোঝায়, এটা একটু মনে রাখবেন। আর এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, এখানে আর একটা বিষয়, সেটা কই গেল, এই যে আপনার বাছাই লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশের প্রার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। জাস্ট এটা মনে রাখবেন যে আপনারা আগে যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না, আর ওই আবেদনই হবে, আর নতুন করে যারা আবেদন করবেন তা। আর যারা যে পরীক্ষা আবেদন করবেন, এই যে 8 নম্বরে এখানে খুব সুন্দর করে লেখা আছে, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন যে কত কত ক্রমিক লিখিত, কত কত ক্রমিক হচ্ছে আপনার ব্যবহারিক থাকবে, এগুলো একটু দেখবেন। আর এক প্রতিবেদী একাধিক পদে আবেদন করতে পারে না, প্রয়োজন করতে লিখিত পরীক্ষা বাছাই করতে পারেন। জাস্ট এতটুকু পর্যন্ত আপনাদের মনে রাখলে ইনশাআল্লাহ একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। এবং আপনারা যারা আছেন নিজে পড়ুন বা আমার গাইডলাইন বা সাপোর্ট নিন, অথবা
আমাদের আলাদা ইংলিশ পেজ এবং ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, টিকটক এবং আমাদের নতুন একটা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। ওয়েবসাইটে নতুন চোখ রাখুন, ইনশাআল্লাহ একটা ভালো কিছু হবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, হাফেজ। এবং যে কোনো প্রয়োজনে যে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে।